বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 24শে জুন 2025 আমরা বার কাউন্সিল যে অর্ডার রুলস, এখান থেকে আপনাদের 10 মার্ক থাকে। এটা আমরা আলোচনা করব। এখন দেখেন, রিভিশন বা রিভিউ যাই বলেন না কেন, তো মূল যে বিষয় আসলে আমরা অন্যান্য সাবজেক্ট গুলো পড়তে পড়তে বার কাউন্সিল নিয়ে একটু উদাসীন থাকি, বা অনেকের বার কাউন্সিল অংশের প্রস্তুতি একটু দুর্বল টাইপের। তো বার কাউন্সিল নিয়ে টেনশন করেন না। বার কাউন্সিলের যে বিষয়টা আছে, এই বিষয়টা আপনারা কয়েকবার রিডিং করবেন, বা যদি মন চায় ভিডিও শুনেন, এটা একটা ধারণা নিয়ে যান। তারপরে সব প্রশ্ন লেখার পরে বার কাউন্সিলে মন যা চায় তাই লিখে আইসেন। এতে 3-4 মিনিমাম ইনশাল্লাহ হাবিজাবি লিখলেও পাওয়া যাবে। বাট যতটুকু প্রাসঙ্গিকতা বজায় রাখা যায়, এটা হলো তার জন্য প্রযোজ্য যে বার কাউন্সিলে এখনো তেমন মানে দুর্বলতা কাজ করতেছে আর কি। আর আপনার যদি প্রিলি পড়া মাথা থাকে, ওই 2-4 বার রিডিং করেন, যা মাথায় আসে ততটুকু আলোচনা করে দিয়ে। এটা বললাম হলো যারা একেবারেই দুর্বল আছেন তাদের জন্য। আমরা আসেন একটু পড়া শুরু করি। দেখেন, বাংলাদেশ বার কাউন্সিল কি? বাংলাদেশ বার কাউন্সিল এটা আসলে ওই আপনার মতো করেই লিখে দিবেন যে আইনজীবীদের একটা সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা। এরা আইনজীবীদের পরীক্ষা নেয়, আইনজীবীদের সনদ দেয়, আইনজীবীদের যে অসদাচরণের বিচার করে থাকে। এবং বাংলাদেশ বার কাউন্সিল এই তো একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই 2-4 কথা দিয়ে বাংলাদেশ বার কাউন্সিল শেষ করে দিলেন। তারপরে একটি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বার কাউন্সিলের প্রধান প্রধান বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য তো আপনি দিতে পারেন যে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আইনজীবীদের পরীক্ষার আয়োজন করে, অসদাচরণের বিচার করতে পারে, আইন শিক্ষার জন্য কাজ করে, তারপরে আইনের বিভিন্ন বই বের করে। এইগুলা মোটামুটি আপনি আলোচনা করে দিতে পারেন। আর যদি একটু তথ্যগত বিষয় তুলে ধরতে চান, তাহলে বাংলাদেশ বার কাউন্সিলের ইতিহাস একটু বলতে পারেন যে এটা 1972 সালে প্রেসিডেন্ট অর্ডার নাম্বার কত বলেন? 43। এবং এখানে আমাদের বার কাউন্সিল অংশে মোট 3টা আইন পড়া হয়: দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972, 43টা অনুচ্ছেদ। দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস শো, একটা বিধি নাকি। আর দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট, এটা হলো মানে 4টা অধ্যায় আছে, 4টা অধ্যায়ের মধ্যে মোট 42টা অনুচ্ছেদ আছে। তাহলে নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে জাস্ট এই পয়েন্ট গুলো একটু মনে রাখেন যে আইন সৃষ্ট সংস্থা, চিরন্তন অস্তিত্ব সম্পন্ন সংস্থা, এর একটা সিল মোহর আছে, সম্পত্তি অর্জন করতে পারে, মামলা করতে পারে। নিজে মামলা করতে পারে, এনার বিপক্ষে মামলা করা যাবে। বিধি প্রণয়ন, বাংলাদেশ বার কাউন্সিলের যে বিধি প্রণয়ন গুলো, এটা সরাসরি সরকার করতে পারে, অথবা সরকারের অনুমতি নিয়ে স্বয়ং বার কাউন্সিলও বিধি প্রণয়ন করতে পারে। এই হলো মোটামুটি আপনার বার কাউন্সিলের প্রধান প্রধান বৈশিষ্ট্য। এখন বার কাউন্সিলের গঠনে যদি আমরা চলে আসি, গঠন এতদিনে আপনাদের একটা ধারণা হয়ে যাওয়ার কথা যে বাংলাদেশ বার কাউন্সিলে মোট মেম্বার হলো 15 জন। তো তার মধ্যে এক্স অফিসিও হচ্ছে পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল, তিনি বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাজ ওয়েল অ্যাজ প্রেসিডেন্ট বলা চলে নাকি। আর 14 জন যে মেম্বার এরা নির্বাচিত 60টা অঞ্চল থেকে 7 জন। আর সারা বাংলাদেশে মানে এমনি অ্যাডভোকেটদের মধ্যে থেকে 7 জন, আর 7টা অঞ্চল থেকে 7 জন। এই 7 7 14, আর এক হচ্ছে 15। তো তার মধ্যে এই এর সাথে একটু বলে নিবেন যে 6 অনুচ্ছেদ, অনুচ্ছেদ মনে থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই, যে চেয়ারম্যান একজন থাকবেন, ভাইস চেয়ারম্যান একজন থাকবেন। এবং 6-এর পথে বলেছে যে বার কাউন্সিলে একজন সচিব থাকবেন, যিনি হলো জেলা, অতিরিক্ত জেলা ও মানে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার, যাকে নিয়োগ দিবেন হচ্ছে সরকার। এই হলো কথা। আর বার কাউন্সিলের কার্যাবলী যদি বলি, 10 অনুচ্ছেদে বলছে কার্যাবলী, কার্যাবলী গুলো যদি একেবারেই ফাঁকিবাজি করতে যান, তাদের উদ্দেশ্যে বলি ওই যে আইনজীবীদের পরীক্ষা নেওয়া, একবার দেবেন এমসিকিউ, তারপর রিটেন, তারপরে ভাইবা, আবার হাইকোর্টের রিটেন, হাইকোর্টের ভাইবা, এইটাই তো 5টা হয়ে গেল। 5টা দিবেন। তারপরে আইনজীবীদের ওই মোটামুটি অসদাচরণের বিচার করা, আইন শিক্ষার মানোন্নয়ন করা, তারপরে যখন একেবারেই ঝুঁকি মানে মানে দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি হয় সে সময় আইনজীবীদের সহায়তা করা। এই যে যে বিধিবিধানগুলো আছে, বা একবার যদি করেন আইনজীবীদের নির্বাচন করা, ভোটার তালিকা প্রস্তুত করা, তারপরে বার অ্যাসোসিয়েশনের অনুমোদন দেওয়া, এগুলাই তো বার কাউন্সিলের কাজের মধ্যেই পড়ে। তো এইগুলো একবার পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরের অংশ যদি দেখেন যে আইনজীবী বা বাংলাদেশ বার কাউন্সিলকে আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক বলা যেতে পারে কিনা। কারণ এই প্রশ্ন আসলো, নাম্বার দিয়ে দিছে 5 বা 6। এই যে কার্যাবলী যা তাই দিয়েই
এটার উত্তর। বাট তার আগে একটু বাংলাদেশ বার কাউন্সিল সম্পর্কে দুই চার কথা বলে নিবেন, যে বাংলাদেশ বার কাউন্সিল অমুক সালে অমুক আইনের মাধ্যমে, অর্ডারের মাধ্যমে প্রণয়ন করা হয়, এর এতগুলো অনুচ্ছেদ আছে, রাষ্ট্রপতি প্রণয়ন করে, 46 নম্বর আদেশ, এর বিধি আছে, এই তারপরে বাংলাদেশ বার কাউন্সিলকে কেন আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক বলা যেতে পারে আন্ডারলাইন করে লিখে দিলেন এই করে। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে বাংলাদেশ বার কাউন্সিলকে উপরোক্ত কারণ সহ বিবেচনা করে আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক হিসেবে বিবেচনা করা যেতে পারে। গতবার একটা প্রশ্ন আসছে, একটা আনকমন প্রশ্ন মোটামুটি বলা যায়, বার কাউন্সিলের চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলী। অনেকে বুঝতেই পারেন নাই যে এত ক্ষমতা বললাম কিন্তু এর ভিতর তো চেয়ারম্যানের কথা নাই। এটা আসলে স্পেসিফিক ভাবে কোথাও বলাও নাই। চেয়ারম্যান মানে হলো অ্যাটর্নি জেনারেল, তাহলে বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে অ্যাটর্নি জেনারেল কি কি করতে পারে এটাই হলো তার কার্যাবলী। সবার আগে 26 অনুচ্ছেদে বলছে অ্যাটর্নি জেনারেলের রাইট অফ প্রি অডিয়েন্স, মানে সবার আগে ওনার কথা বলার অধিকার আছে। তারপরে অ্যাটর্নি জেনারেল আপনার এনরোলমেন্ট কমিটির একজন সদস্য, অ্যাটর্নি জেনারেল ইলেকশন ট্রাইব্যুনালের একজন সদস্য, অ্যাটর্নি জেনারেল আপনার ইলেকশন যে মানে ইলেকশনের যে কমিটি সেটা তো আয়োজন করেই অ্যাটর্নি জেনারেল, জেনারেল অ্যাসেম্বলি সাধারণ সভা আয়োজন মানে তিনি আহ্বান করে থাকেন। এরপরে অ্যাটর্নি জেনারেলের অনুচ্ছেদের মনে রাখার প্রয়োজন নাই, জাস্ট বলে দিবেন যে 45 দিন পূর্বে অফিসিয়াল গেজেট তফসিল প্রকাশ করবে, তারপরে আপনার ব্যালট পেপার প্রত্যাখ্যান করতে পারে, তারপরে বিজয়ী প্রার্থী ঘোষণা করবে, মিটিং এ সভাপতিত্ব করবে ইত্যাদি। এই হলো অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা ও কার্যাবলী। জি, মনে রাখার উপর তো কোনো কথা নাই, কিন্তু আমি তো আপনাদের বলতেছি যে মনে না রাখলে সমস্যা নাই। বিধি মনে রাখতে গেলে পরে পরীক্ষার হলে মনির খানের গান গাওয়া লাগবে, যে বিধি আমার চোখ অন্ধ করে দাও। এমনিই পারতেছেন না আসল থেকে বিধি মনে রাখার জন্য, আর আপনি আসছেন বার কাউন্সিলের বিধি নিয়ে। যে দেখেন যা মন চাই লিখে দিবেন, সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা দেখেন, এখন আমরা চলে আসি এনরোলমেন্ট কমিটির ভূমিকা বা এনরোলমেন্ট কমিটির গঠন ও কার্যাবলী, বা এগুলা টেকনিক্যাল প্রশ্ন, একবার পড়লেই পারার কথা। বার কাউন্সিল বার অ্যাসোসিয়েশনের পার্থক্য কি, তারপরে আইনজীবী হওয়ার জন্য কি কি শর্তাবলী আছে এইগুলা। তো দেখেন, এনরোলমেন্ট কমিটির প্রধান দায়িত্ব কি। এনরোলমেন্ট কমিটি আপনি এইভাবে বলবেন, 2012 সালে এনরোলমেন্ট কমিটি সৃষ্টি করা হয়। 2012 সালের আগ পর্যন্ত এনরোলমেন্ট কমিটি এই আপনার 11 খ অনুচ্ছেদটা ছিল না। এনরোলমেন্ট কমিটির প্রধান কাজ হলো যে পরে আইনজীবীদের তালিকাভুক্ত করা আর কি, এটা নিম্ন আদালতের প্লাস উচ্চ আদালতে। তো এনরোলমেন্ট কমিটির মোট সদস্য কয়জন? 5 জন। এর মধ্যে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি যিনি চেয়ারম্যান হবেন, তারপর হাইকোর্ট বিভাগের 2 জন, তারপরে অ্যাটর্নি জেনারেল আর একজন নির্বাচিত সদস্য, এই হলো মোট 5 জন। তো এনরোলমেন্ট কমিটির কাজ আসলে আমাদের বাংলাদেশ বার কাউন্সিলে যা আছে ওরসে আপনি ভালো লিখতে পারবেন। যে এনরোলমেন্ট কমিটির কাজ ওই শিখাই দিছিলাম, যে জেলা জজ আদালতের পরীক্ষার আয়োজন করা, এরপর ভাগ দিয়ে স্টার দিয়ে লিখবেন যে প্রথমে এমসিকিউ পরীক্ষার আয়োজন করবে, তারপরে এমসিকিউ পরীক্ষায় যারা 50 পাইলে তারা লিখিত পরীক্ষা দিতে পারবে, তারপর লিখিত পরীক্ষার আয়োজন করবে, লিখিত পরীক্ষা 50 পাইলে মৌখিক পরীক্ষা দিতে পারবে, তারপরে দিয়ে দেবেন মৌখিক পরীক্ষার দিন কালো কোট প্যান্ট সাদা শার্ট পরিয়ে যাইতে হয়, তারপর ভাই বানিয়ে যদি লিখিত পরীক্ষায় পাশ করে মানে মৌখিক পরীক্ষায় পাশ করলে তাহলে তাদের সনদ দিবে। তাহলে সনদ পাওয়ার পরে বার কাউন্সিল বার অ্যাসোসিয়েশনে গিয়ে সদস্যপদ নেওয়ার পরে সাথে সাথে হাইকোর্টে ইন্টিমেশন জমা দিতে হবে, এবং এরপরে হাইকোর্টের পরীক্ষাও এই এনরোলমেন্ট কমিটি আয়োজন করে থাকে, লিখিত পরীক্ষার আয়োজন করে, ভাইবা পরীক্ষার আয়োজন করে। এই তো এইগুলাই ওনার কাজ, আর কোনো কাজ নাই। আপনিও লিখে দিয়ে দেবেন। আবার বিথিকা আবার যোগ করতেছে যে ছেলেদের শার্ট প্যান্ট, মেয়েদের সেলোয়ার কামিজ পরে যেতে হবে। ঠিক আছে, তো আপনাদের শার্ট প্যান্ট পরে যেতেও কোনো নিষেধাজ্ঞা নাই, যদি কেউ মনে করেন যে আমি শার্ট প্যান্ট পরে যাব কোনো সমস্যা নাই। দেখেন, আচ্ছা দেখেন, আমরা চলে আসি বার কাউন্সিল আর বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য। যদি আপনার অনুচ্ছেদ টনিচ্ছেদ কিছু মনে নাও থাকে, বলবেন যে বাংলাদেশ বার কাউন্সিল হলো আইনজীবীদের নিয়ন্ত্রণকারী একটি সংস্থা, পক্ষান্তরে বাংলাদেশ বার মানে বার অ্যাসোসিয়েশন হলো আইনজীবীদের স্থানীয় সংস্থা। তারপরে বলবেন বার কাউন্সিল বার অ্যাসোসিয়েশনকে নিয়ন্ত্রণ
করে থাকে, কিন্তু বার অ্যাসোসিয়েশন বার কাউন্সিলকে নিয়ন্ত্রণ করে না। বার অ্যাসোসিয়েশনকে অনুমোদন দেয় বার কাউন্সিল। আচ্ছা, বাংলাদেশে বার কাউন্সিল একটাই আছে, কিন্তু বার অ্যাসোসিয়েশন কয়টা? অসংখ্য। তারপরে বার কাউন্সিলের সদস্য সংখ্যা এতজন, কিন্তু বার অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা এক একবারে এক এক রকম হতে পারে। বার কাউন্সিলের নির্বাচন হয় 3 বছর পর পর, কিন্তু বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয় এক একবারে এক এক রকম একটা নির্দিষ্ট সময় পর পর। বার কাউন্সিল আইনজীবীদের তালিকাভুক্ত পরীক্ষা নিয়ে আইনজীবীদের নিয়োগ দিয়ে থাকে, মানে নিযুক্ত করে থাকে, তালিকাভুক্ত করে থাকে। অপরদিকে বার অ্যাসোসিয়েশনটা মানে যারা আইনজীবী হওয়ার পর যে কোনো এক বার অ্যাসোসিয়েশনে সে ভর্তি হয়ে আইন পেশা পরিচালনা করে। এরকম যদি আপনি লিখতে পারেন হয়ে যাবে আর কি। কোনো ওই টেকনিক্যালি যে অনুচ্ছেদ বিধি টিধি লেখছে এগুলা দেওয়ার প্রয়োজন নাই। আপনি বলবেন যে বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার এন্ড রুলস এর সংশ্লিষ্ট বিধানাবলীর আলোকে বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনের পার্থক্যগুলো নিম্নে আলোচনা করা হলো। মুস্কি আসতেছেন কে, কিছু বলতে চান বলেন? কি ভালো কারণ অ্যাডভোকেটদের নিয়োগ দেয়, বার অ্যাসোসিয়েশন মোহরারদের নিয়োগ দেয়। আচ্ছা জি, ঠিক আছে, ভালো কারণ। দেখেন, আচ্ছা আমরা চলে আসি আইনজীবী হওয়ার যোগ্যতা অযোগ্যতা। চলে যাচ্ছেন, কালকে আসবেন তো ইনশাল্লাহ? জি। তো আইনজীবী হওয়ার যোগ্যতা বলছে নরমালি 27 অনুচ্ছেদে, আর অযোগ্যতা বলেছে 27। যোগ্যতা অযোগ্যতা 27। আর হাইকোর্ট বিভাগের আইনজীবী হওয়ার যোগ্যতা সম্পর্কে বলছে 21। অর্থাৎ আপনি যদি হাইকোর্ট বিভাগের অ্যাডভোকেট হতে চান, প্রথমে আপনাকে পালন করতে হবে 27-এর বিধিবিধান, তারপরে আপনাকে পালন করতে হবে 21-এর বিধিবিধান। তো 27-এর যা আপনার মনে থাকা উচিত: বাংলাদেশের নাগরিক হইতে হবে, অ্যাটলিস্ট 21 বছর বয়স হইতে হবে, আইন বিষয়ে কি থাকতে হবে? ডিগ্রি থাকতে হবে, স্বীকৃত বার কাউন্সিল কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকতে হবে। তারপরে একজন আইনজীবীর সাথে কতদিনের কাজ করতে হবে? 6 মাস। এবং তার যার সাথে কাজ করবেন সিনিয়রের 10 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে সে যদি সরকারি চাকরি ঠিক করে, তাহলে তাকে যদি নৈতিক স্থলনজনিত কারণে বরখাস্ত করে, তাহলে অতিবাহিত হতে হবে কত বছর? 2 বছর। আর যদি যে চাকরি করুক না কেন বা চাকরি ছাড়াই হোক না কেন, যদি সে নৈতিক স্থলনজনিত কারণে দণ্ডিত হয়, তাহলে সে দণ্ডিত মানে তার অতিবাহিত হবে কত বছর? 5 বছর। 5 বছর। তাহলে সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হইলে নৈতিক স্থলনজনিত কারণে 2 বছর যাওয়া লাগবে। আর অন্যান্য ক্ষেত্রে যদি দণ্ডিত হয় ফৌজদারি অপরাধে, তাহলে সেই ক্ষেত্রে কত? 5 বছর। দণ্ড শেষ হওয়ার পর 5 বছর। দেখেন, আচ্ছা, আর কার্য না, দেখেন, আর যোগ্যতার ভিতরে আছে অযোগ্যতা। যোগ্যতার ভিতরে আছে অযোগ্যতা। সে বাংলাদেশের নাগরিক না, তারপরে তার বয়স 21 বছরের কম, তার আইন বিষয়ে ডিগ্রি, স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নাই, সে সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হয়েছে নৈতিক স্থলনজনিত কারণে, সে ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়েছেন, সে বাংলাদেশে পাশ করেন না, নাগরিকত্ব নাই, এগুলাই মোটামুটি যোগ্যতার মধ্যেই অযোগ্যতা লেখা আছে। বুঝতে পারছেন? আর হাইকোর্ট বিভাগে আইন পেশার যোগ্যতা যদি বলেন, তাহলে এটাও আপনি পারেন। 21 অনুচ্ছেদ দিয়ে বলে দিবেন যে প্রথমে তাকে নিম্ন আদালতে অ্যাডভোকেট হতে হবে, এবং হাইকোর্টের একজন অ্যাডভোকেটের সাথে অ্যাটলিস্ট 2 বছর প্র্যাকটিস করতে হবে। তবে যদি তার এলএলএম থাকে এবং এলএলএম এ হায়ার সেকেন্ড ক্লাস থাকে, তাহলে তাকে 1 বছর অতিক্রম হওয়ার পরেই সে পরীক্ষা দিতে পারবে। এবং হাইকোর্টের এমন একজন অ্যাডভোকেটের সাথে তার কাজ করতে হবে, ওই অ্যাডভোকেটের হাইকোর্টে তার অ্যাডভোকেসির মেয়াদ হয়েছে অন্তত পক্ষে কতদিন? 10 বছর। অন্তত পক্ষে 10 বছর। এই তো কথা 21-এর। তাহলে আমরা 3-এ চলে আসি। দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস এর বিধান অনুসারে ট্রাইব্যুনালের গঠন ও কার্যাবলী। ট্রাইব্যুনালের গঠন তো আসলে অ্যাকচুয়ালি একটা হলো আপনার, একটু আগে পড়েছিলাম, এনরোলমেন্ট কমিটি। আর ট্রাইব্যুনালের গঠন, ট্রাইব্যুনালে আপনার ওই বার কাউন্সিলের সদস্যদের মধ্যে হইতে থাকে 2 জন, আর নিম্ন আদালত মানে এমনি অ্যাডভোকেট থাকে হচ্ছে
একদম। এখন একটা জিনিস, একটা কথা মনে রাখেন, ট্রাইব্যুনাল আসলে কাজ কি। আপনি বলবেন যে আইনজীবীদের আচরণ বিধি এবং শিষ্টাচার সংক্রান্ত 4টা অধ্যায় আছে, এই অধ্যায়ের কোনো একটা বিধি যদি কোনো আইনজীবী লঙ্ঘন করে তাহলে সে অসদাচরণ করেছে বলে গণ্য হবে, তখন তার বিরুদ্ধে সরকার অথবা আপনার স্বয়ং বার কাউন্সিল অথবা কোনো ব্যক্তি এই ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারে। তখন ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে সংশ্লিষ্ট বিধানাবলী অনুসরণ করে সবশেষে তার 32 অনুচ্ছেদ অনুসারে তারা তিরস্কার বা ভর্ৎসনা করতে পারে, তারা সাময়িক বহিষ্কার করতে পারে। সাময়িক বহিষ্কার করলে অবশ্যই কি থাকতে হবে, ওই মেয়াদ থাকতে হবে, অথবা স্থায়ীভাবে অপসারণ করতে পারে। এই তো ট্রাইব্যুনালের মোটামুটি কথা, এবং গঠন বলে দিবেন, কার্যাবলী এগুলাই। আচ্ছা, ট্রাইব্যুনাল যা পারে না যদি বলে, ট্রাইব্যুনাল দেওয়ানি আদালতের বিচারককে আনতে পারবে না, তবে যদি হাইকোর্ট অনুমতি দেয় দেওয়ানি আদালতের বিচারক আসতে পারে। আর ফৌজদারি আদালতের ম্যাজিস্ট্রেটকে আনতে পারবে সরকার অনুমতি দিলে। এই তো কথা। আর উনি কি কি ধরনের শাস্তি দিতে পারে এটা বলছে কোথায়, 32 অনুচ্ছেদে। এরপরে 5 নাম্বার পেজে যদি চলে আসেন, যে বাংলাদেশ বার কাউন্সিল কোন আইনজীবীর বিরুদ্ধে শাস্তিমূলক কার্যকরী গ্রহণের ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করবে। তো এটা আপনার এমনি মনে থাকার কথা, যখন কোনো অভিযোগ দিবেন সর্বপ্রথম দিতে হবে বার কাউন্সিলের কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটি, এবং তিনি যাচাই বাছাই করে পাঠাই দিবে নির্বাহী কমিটির কাছে। বার কাউন্সিল ইচ্ছা করলে সাথে সাথে প্রত্যাখ্যান করতে পারে, যদি প্রত্যাখ্যান না করে তাহলে পাঠাবে কার কাছে, ট্রাইব্যুনালের কাছে। ট্রাইব্যুনাল অভিযোগ প্রাপ্তির পরে 21 দিনের মধ্যে শুনানির দিন ফিক্সড করবে না, এবং 21 দিনের পর, এবং অবশ্যই অভিযুক্ত অ্যাডভোকেটকে নোটিশ দিবে। নোটিশ পাওয়ার পরে শুনানির অ্যাটলিস্ট 7 দিন পূর্বে তিনি 2টা কপি জমা দিবে। তার জবাব দিবে কয়টা কপি, 2 দিন জবাব, 2টা কপি। এবং শুনানির 2 দিন পূর্বে, কয়দিন, 2 দিন পূর্বে আপনার সচিব 2টা কপি দিবে হলো ওই যিনি মামলা করছে তাকে, আর অ্যাটর্নি জেনারেলকে। এ হলো কথা। আর যদি এইভাবে আসি, যে অভিযোগ কে কে করতে পারে, অভিযোগ করতে পারে সরকার পারে, সাধারণ ব্যক্তি পারে, স্বয়ং বার কাউন্সিলও পারে। এবং সাধারণ ব্যক্তি অভিযোগ করলে প্রথমে তার বিস্তারিত বিবরণ দিবে, ফি দিবে কত, 1000 টাকা, এবং এফিডেভিট দিবে। তবে সরকার অথবা যদি কোনো সরকারি কর্মকর্তা বা আপনার কি হয় আদালত হয়, তাহলে কোনো প্রকার আপনার এফিডেভিট দেওয়ার দরকার নাই। আর সাধারণ ব্যক্তি চাইলেও তারে অব্যাহতি দিতে পারে যদি বার কাউন্সিল চায় আর কি। এই হলো কথা। মানে আদালত, আমি সরকার বলছি বারবার, অ্যাকচুয়ালি আদালত, বার কাউন্সিল আর অন্য যে কোনো ব্যক্তি হবে আর কি। ব্যবস্থাপন করতে পারে একটা কথা বলা আছে যে ডিসিপ্লিনারি প্রসিডিংস যে আছে, এটা কি না, ওটা কি বার কাউন্সিলের যে এটার মধ্যে যে এই যে ডিসিপ্লিনারি প্রসিডিং, জি বলেন বলেন। জি, অ্যাডভোকেট অসদাচরণ করলে বার কাউন্সিলে দিতে হবে। জি জি জি। গতদিন একটা প্রশ্ন আসছিল পরীক্ষায়, যে আইনজীবী না হয়েও আইন পেশা পরিচালনা করলে তার শাস্তি কি। শাস্তি আলোচনা করবেন 41 অনুচ্ছেদে। টাউটের শাস্তি, টাউটের শাস্তি কতদিন, 6 মাস। এটাই 19 ধারা আনলে আনবেন, মেইনলি 41। আচ্ছা, এরপরে দেখেন যে আইনজীবী তালিকা ভুক্তির দরখাস্তে যদি কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দেয়, তাহলে সে আপনার ওই 60 অনুচ্ছেদ অনুযায়ী, 60 বিধি অনুসারে 5 বছরের জন্য কি হবে, অযোগ্য হবেন। আচ্ছা, এখানে একটা কথা শুনেন, সেটা হলো অ্যাডভোকেট মিথ্যা তথ্য দিলে, যদি সিনিয়র মিথ্যা তথ্য দেয় তাহলে সে অসদাচরণের জন্য দায়ী হবে। আর যিনি প্রার্থী, আপনারা পরীক্ষা দিচ্ছেন, আপনারা যদি মিথ্যা তথ্য দেন তাহলে আপনারা অযোগ্য হবেন কতদিনের জন্য, 5 বছরের জন্য। এই হলো কথা, দুইটার পার্থক্য বুঝেন। এরপরে আমরা সর্বশেষ যে জিনিসটায় চলে আসব সেটা হলো এই যে আপনার পেশাগত আচরণ বিধি এবং শিষ্টাচার বিধিমালা। এটা আসলে আপনার এত, আপনি বারবার কয়েকবার রিডিং পড়বেন, যা মনে থাকে ওইটা লিখবেন। এর বাইরে এই জায়গায় এই মুহূর্তে বার কাউন্সিল নিয়ে মানে আলাদা করে চিন্তিত হওয়ার মতো কোনো কারণ আমি দেখি না। আপনি জাস্ট এভাবে লিখবেন যে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট, এটা বাংলাদেশ বার কাউন্সিল গ্রহণ করে 1972 সালে, কিন্তু এটা মূলত ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট পাকিস্তান বার কাউন্সিল কর্তৃক লিপিবদ্ধকৃত হয় 1965 সালে, এবং পাকিস্তান বার কাউন্সিল এটা গ্রহণ করে 1969 সালে। অতঃপর বাংলাদেশ যখন স্বাধীন হয়ে যায়, বাংলাদেশ বার কাউন্সিল গঠন করার পরে আমরা পাকিস্তানেরটা হুবহু নিয়ে নিছি, জাস্ট ওই জায়গা পাকিস্তানের জায়গা বসাই দিছি কি বাংলাদেশ। এই হলো কথা।
আর সৃজনশীল যে প্রশ্নগুলো আছে, যে বাংলাদেশ বার কাউন্সিলের যে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা, আপনি কি এটা সমর্থন করেন কিনা, বা আরো কি কি সুপারিশমালা আপনি আহ, ইয়া করেন, এগুলা আসলে মুখস্থ করে হয় না। এগুলা আপনি আপনার সৃজনশীলতা দেখাবেন। যে সুপারিশ যদি আপনি করেন, তবে আপনি, আবারও বলি, আপনি কোনো প্রশ্নে নেতিবাচক কিছু লিখবেন না। বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীদের পরীক্ষা নেয়, আইনজীবীদের ভাতা দেয়, ত্রাণ কমিটি গঠন করে, বেনেভোলেন্ট ফান্ড গঠন করে, অনেক গুণগান গাইবেন। তারপরে লাস্টে গিয়ে বলবেন সুপারিশ পালা, বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করা উচিত। তারপরে জুনিয়র আইনজীবীদের জন্য কি ভাতার ব্যবস্থা করা উচিত, নিয়মিত সময় অন্তর অন্তর পরীক্ষা নেওয়া উচিত। তারপরে বয়স নির্ধারণের কথা বলেন না না বলেন, এগুলা রেগুলার বলে যান। এবং আইনজীবীদের জন্য পেনশন স্কিম চালু করা উচিত নাকি। এবং আইনজীবীদের যখন কোনো মানে স্বাস্থ্যের নিরাপত্তার জন্য স্বাস্থ্য বীমা চালু করা উচিত। এইগুলা আপনি মোটামুটি যা যা মন চাই দিয়ে দিয়েন, ঠিক আছে। পরীক্ষা পদ্ধতি আরো সহজ করা উচিত, এটা বলার দরকার নাই। পরীক্ষা যা আছে বলবেন যে মানসম্পন্ন পরীক্ষা নেওয়া উচিত। এগুলাই এগুলাই মোটামুটি একটু রিডিং পড়ে যা মনে আসে তাই লিখে দিবেন। আর এই তো কথা। আর ছয়টা যে, সরি, আমাদের যে চারটা যে অধ্যায় আছে, এই চারটা অধ্যায় আমরা জানি যে সবার আগে আইনজীবীদের সাথে আইনজীবীদের আচরণ কয়টা? 11টা। তারপরে আইনজীবীদের সাথে মক্কেল কয়টা? 14টা। তারপরে আদালতের সাথে কয়টা? 9টা। আর এরপরে হচ্ছে আপনার জনসাধারণের সাথে কয়টা? 8টা। এই 8টা আপনি একটু বারবার রিডিং পড়বেন, যা যা মনে থাকে। বিশেষ করে আমরা প্রথম অধ্যায়ে যদি যাই, 8 নাম্বার পেজে যদি দেখেন, যে যে জিনিসটা মনে রাখেন, অনেকগুলা প্রশ্ন, প্রবলেমেটিক প্রশ্ন সলভ করতে আমাদের লাগে পেশার মর্যাদা সমুন্নত রাখা, এটা লাগে। যে কোনো সমস্যামূলক প্রশ্নে পেশার মর্যাদা সমুন্নত রাখা, এটা দেওয়া যায়, এটা দেওয়া যায়। তারপরে পেশাগত নিযুক্তির বিজ্ঞাপন না দেওয়া, এখান থেকে প্রশ্ন আসে। পেশাগত নিযুক্তির বিজ্ঞাপন না দেওয়া, ওই যে দুইজনে ঠিক করছে। তারপরে এই যে অননুমোদিত ব্যক্তিকে পারিশ্রমিক না দেওয়া, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে দেখেন ব্যক্তিগত বিবাদ পরিহার করা উচিত। 7 নম্বরে দেখেন ব্যক্তিগত বিবাদ পরিহার করা উচিত, এটা গুরুত্বপূর্ণ। তারপরে এই যে 10 নবীন ও প্রবীণ আইনজীবী সুসম্পর্ক বজায় রাখা, এটা গুরুত্বপূর্ণ। আমরা যদি মক্কেলে চলে আসি, এই যে এখান থেকে সমস্যামূলক প্রশ্ন আসছে, মক্কেলের বিষয়বস্তুতে আসক্ত না হওয়া, ওই যে বিধবা ব্যক্তির সম্পত্তি কিনে নিছে, তারপরে মক্কেলের পক্ষে মামলা পরিচালনা না করা, ওই যে একটা কোম্পানির রিটেইনার ছিল, পরে সেই কোম্পানির পরিচালকের বিরুদ্ধে সে মামলা করছে, তাহলে মক্কেলের বিরুদ্ধে মামলা পরিচালনা না করা। তারপরে স্বার্থ প্রকাশ করা, যার বিরুদ্ধে মামলা করতে আসছে তার সাথে যদি আমার পরিচয় থাকে, তাহলে অবশ্যই স্বার্থ প্রকাশ করা। তারপরে যে আপনার 10 নাম্বার, যথাযথ পারিশ্রমিক গ্রহণ করা, যথাযথ পারিশ্রমিক গ্রহণ করা। এরপরে যদি আমরা চলে আসি আদালতের সাথে, আদালতের তো আপনার এই যে 1 নাম্বার, আদালতে ভদ্রতার সাথে উপস্থিত হওয়া, তারপরে ভুল তথ্য বা অপব্যাখ্যা পরিহার করা। 4 নাম্বারটা বিচারক আইনজীবীদের সুসম্পর্ক ও দূরত্ব বজায় রাখা, বিবিআই। আপনি কখনোই বিচারকের খাস কামরায় একাও যাবেন না, দুইজনে মিলেও যাবেন না, দুইটার যাই করেন না কেন, এটা সদাচরণের লঙ্ঘন। বুঝতে পারছেন? এবং তারপরে চলে আসি অধ্যায় 4-এ। অধ্যায় 4-এ যদি আমরা আসি, তাহলে এখানে সব শেষের যেটা বিবিআই, ব্যবসা চাকরি বা অন্য পেশার সঙ্গে জড়িত হওয়া কি বলেন? নিষিদ্ধ। কোনো আইনজীবী কোনো ব্যবসা চাকরি বা অন্য পেশার সাথে নিযুক্ত হবেন না। এবং 5 নাম্বারটা বিবিআই, মকদ্দমা গ্রহণ বা প্রত্যাখ্যানে তার স্বেচ্ছাধীন ক্ষমতা। কোন মামলা সে করবে বা কোন মামলা সে করবে না, এটা একান্তই তার ক্ষমতা। তারপরে আহ বিরুদ্ধ পক্ষের সাথে সৌজন্য বা সদাচরণ করা, এগুলাই। তা আপনি যখন কোনো সমস্যামূলক প্রশ্ন আসবে এবং সচিবের কাছে দরখাস্ত লিখতে বলবে, তা আপনার কত অধ্যায়ের কত বিধি এটা শনাক্ত করার দরকার নাই। আপনি জাস্ট বলেন যে অমুক বিধির অমুক অধ্যায়ের সংশ্লিষ্ট বিধির লঙ্ঘন। তাও যদি না পারেন, বলবেন যে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটের যে 42টা বিধি আছে, এর সংশ্লিষ্ট বিধির লঙ্ঘন। বলেন। হ্যাঁ, হয়। জি, এগুলা মোটামুটি যা আছে। আর আপনাদের দরখাস্ত মুসাবিদা বার কাউন্সিল থেকে আসতেই পারে, আসতেই পারে। আর বার কাউন্সিলের ওই যে প্রশ্নগুলো আছে, গঠন কার্যাবলী, এইগুলো একটু ভালোভাবে দেখেন। ট্রাইব্যুনালের গঠন কার্যাবলী, এনরোলমেন্ট কমিটির গঠন কার্যাবলী,
বার কাউন্সিলের গঠন কার্যাবলী, এই তিনটা একই একই। ট্রাইব্যুনালের গঠন কার্যাবলী, ট্রাইব্যুনালের গঠন কার্যাবলী, এনরোলমেন্ট কমিটির গঠন কার্যাবলী আর বার কাউন্সিলের গঠন কার্যাবলী, এই তিনটা ভালো বই দেখেন। এনরোলমেন্ট কমিটির গঠন কার্যাবলী, জি 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 জি। আর দরখাস্তর মুসাবিদা বরাবর সচিব বাংলাদেশ বার কাউন্সিল, রমনা ঢাকা। অনেকে দেখে আপত্তি করতেছেন যে এই জায়গায় শাহবাগ হবে, শাহবাগ রাখেন, রমনা লেখেন, কোনো কিছু না লিখলেও সমস্যা নাই, ঢাকা লিখলে শুধু ঢাকা লিখলেও কোনো সমস্যা নাই। আপনারা শুধু অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় জিনিস নিয়ে আপত্তি বেশি করি। বিষয় এইভাবে লিখে দিয়েন, তারপর জানাবে এই সবশেষে হলফনামা তফসিল। জি, তাহলে এই ছিল আমাদের বাংলাদেশ বার কাউন্সিলের মূল কথা। এনাদের আপাতত এখানে শেষ। আমি কিছুক্ষণ পরে, 20-25 মিনিট পরে আপনাদের সবাই যাক বা যদি কেউ থাকে থাকুক, আমি সব প্রশ্নগুলো নিয়ে আলাদা আলোচনা করব, বা আপনারা ইউটিউবে সবাই দেখতে পারবেন, বাসায় গেলেও দেখতে পারবেন, ইউটিউবে আমি আপলোড করে দিব। তাহলে বাংলাদেশ বার কাউন্সিল এতটুকুই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। একটু পরে আবার আসতেছি।